রেডিমেড চালের গুঁড়ি দিয়ে আজকে পছন্দের পিঠা বানাবো, সেই সাথে বাচ্চাদের মনের মতো রান্না বান্না আর একা হাতে সংসারের সবগুলো কাজ আমি এই তো গুছিয়ে নিলাম। আসসালামু আলাইকুম। 2 দিন পর নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। শুক্রবারই আমার একটা ভিডিও দেওয়ার ডেট ছিল, তো আমি যেহেতু বাসার বাইরে ছিলাম এ কারণে কিন্তু আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আসলে ভেবেছিলাম যে আমি হয়তোবা ভিডিওটা শেয়ার করতে পারবো, কিন্তু বাসা থেকে কোথাও বের হয়ে ভয়েস দেওয়াটাই অনেকটা সমস্যা হয়ে পড়ে। এই কারণে কিন্তু আমি ভিডিওতে ভয়েসও দিতে পারিনি আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি, যদিও ভিডিওটা আগের থেকে আমার রেডি করা ছিল। তো যাই হোক, সংসারের কাজকর্ম দিয়েই ভিডিওটি শুরু করেছি। আজকে আমাদের বেডরুমের যে চাদরগুলো সেগুলো আমি উঠিয়ে নিয়েছি। তো এগুলো আমি সব কিছু ধুয়ে দিব। আর এই যে হ্যান্ড টাওয়ালটা আর কি ভিজিয়ে দিয়েছিলাম, তো ওটা আর কি ধোয়া হয়ে গিয়েছে। ওটা আবার জুই নিয়ে আর কি চলে আসছে। এখন জুই আবার বলতেছিল বারান্দায় মেলে দিবে, তো ক্যামেরাটা যেহেতু অন, তো এই কারণে ও আর কি টাওয়ালটা রেখে আর কি ওই রুমে চলে গেল। আর এদিক থেকে আমি এখন এই যে টাওয়ালটা মেলে দিচ্ছি। সেই সাথে আজকে আমাদের বেডরুমটা খুব সুন্দর করে পরিষ্কার করব, ঝেড়ে ঝুড়ে একদম সব কিছু ক্লিন করে নিব। তো যাই হোক, আমার প্রতিটা আপু এবং ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর প্রত্যেকটা আপু এবং আন্টিদেরকে রিকোয়েস্ট করব, দয়া করে ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। যতটুকু সময় হাতে আছে ততটুকু নিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর এদিক থেকে এই তো সংসারের কাজে লেগে গেলাম। বেডশিটটা আগে আমি তুলে ফেলেছি, তুলে আমি মেশিনে দিয়ে দিয়েছি, দেখতে পেলেন। তো এখন আমি ফ্যানটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আসলে যেদিন বেডশিট তুলে ফেলি সেদিন আমি চেষ্টা করি খুব সুন্দর করে ফ্যানটা ক্লিন করে নেওয়ার জন্য। তো এই রুমের ফ্যানটা না অনেকটা উঁচুতে, এই রুমের ফ্যানটা জুই বেশিরভাগ ক্লিন করে থাকে। তো আমি কিন্তু একটা টুলের উপর দাঁড়িয়ে নিয়েছি। এরপরও আমি ফ্যানটা ভালো করে আর কি ধরতেও পারছি না, আবার ভালো করে আমি মুছে নিতেও পারছি না। সাবান দিয়ে ক্লিন করে নিতে পারলে বেশি ভালো হতো। তো সাবান দিয়ে ক্লিন করতে গেলে আমার চেয়ারের সাহায্য নিতে হতো, আর চেয়ারটা যদি একজন ভালো করে শক্ত করে না ধরে তাহলে দেখা যায় কাচিৎ হয়ে আমি পড়েও যেতে পারি। এই কারণে কিন্তু আমি আর ওইভাবে রিস্ক না নিয়ে আর কি একটা ছোট্ট একটা টুলের উপর দাঁড়িয়ে ফ্যানটা পরিষ্কার করে নিলাম। আর এই যে জানালাটাও চারপাশে হালকা পাতলা মাকড়সার জাল ছিল, তো সেটা আমি একটা কাপড়ের সাহায্যে ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি। তার সাথে তো ধুলাবালি কত যে গ্রিলের মধ্যে লেগে আছে সেগুলোও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওটা আসলে টাইম মতো দিতে না পারাতে আমার সত্যিই খুব খারাপ লেগেছে। সেই সাথে দেখা যায় অনেক আপুরে কমেন্ট করেছেন। তো দেখি ২-১ জন আপুর কমেন্ট পড়ারও চেষ্টা করব। আর আমি বলব যে যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন বা যারা নতুন দেখেন, চ্যানেল যখন সাবস্ক্রাইব করেন সে সকল আপুদের উদ্দেশ্যে বলছি যে প্লিজ দয়া করে ভিডিও স্কিপ করে কেউ ভিডিও দেখবেন না। ফুল ভিডিও দেখে তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা যাবে যে আমার সেই সাবস্ক্রাইবটা আর কেটে যায় না। অনেকেই ঠিকঠাক মতো ভিডিও না দেখে ক্লিক করে ২-১ সেকেন্ড দেখে তারপরে যখন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, এরপর যখন ভিডিও থেকে বের হয়ে যান তখন কিন্তু ওই সাবস্ক্রাইবটা আর থাকে না। তো সেই সকল আপুদের উদ্দেশ্যে বলছি, আসলে অনেকেই ভিডিও দেখেন কিভাবে চ্যানেল সাবস্ক্রাইব করতে হয় সেটা হয়তোবা অনেকেই জানেন না। আর নতুন আপুদের উদ্দেশ্যে বলছি, আপনারা যখন একটা ভিডিওতে ক্লিক করবেন, যে কোনো আপুর ভিডিও দেখেন না কেন, চেষ্টা করবেন যে ভালোবাসা দিয়ে একটা ফুল ভিডিও দেখার জন্য। ফুল একটা ভিডিও দেখে তারপরে খুব সুন্দর একটা ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে আসবেন। আপনি ভিডিও দেখলেন না, আপনার চ্যানেলে একটা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আপনি হুট করে একটা কমেন্ট করে তারপর যদি আপনি চলে যান, সেই সাবস্ক্রাইবটা কিন্তু আর থাকে না, সেটা কিন্তু পরবর্তীতে কেটে যায়। আর নতুন আপুদের উদ্দেশ্যে আরও একটা কথা বলতে চাই, আপনারা যখন একটা চ্যানেল খোলেন, আপনারা চ্যানেল খোলার আগে অবশ্যই নিজেদের সাথে নিজের আগে বোঝাপড়া করবেন যে এখানে কাজ করতে
করার মতো কতটা ধৈর্য আপনার আছে। আপনি যদি ধৈর্যশীল একজন মানুষ হন তাহলেই এই চ্যানেলে কাজ করা আপনার জন্য পসিবল। আপনি যদি ধৈর্যশীল না হয়ে হুট করে একটা শখের বশে চ্যানেল খুলে ফেলেন, এরপর কিছুদিন কাজ করার পর যখন আপনার ধৈর্যটা হারিয়ে যাবে, আপনি চ্যানেলে আর কাজ করলেন না, তাহলে কিন্তু আপনি আর এগোতে পারলেন না। তো নতুন অনেক আপুরাই চ্যানেল খুলেছেন। অনেকেই এসে আমাকে কমেন্ট করে যান যে, আপু আমি নতুন চ্যানেল খুলেছি, আমার বাসায় আসার নিমন্ত্রণ রইলো। আসলে এই ধরনের কমেন্ট কখনো কোনো ভিডিওতে করতে হয় না। তো নতুন আপুদের উদ্দেশ্যে আর কি কথাগুলো বলা। যখন যে আপুদের ভিডিও দেখবেন গঠনমূলক একটা কমেন্ট করবেন ভিডিও রিলেটেড। হয়তোবা ১ দিন, ২ দিন, ৩ দিন ভিডিও দেখতে যখন যার ভিডিওতে কমেন্ট করবেন সে মানুষটার যদি আপনার প্রতি একটু ভালো লাগা বা ভালোবাসা তৈরি হয়, আপনার কমেন্টসগুলো দেখে, তখন সে নিশ্চয়ই আপনার চ্যানেলটা এমনি একবার গিয়ে ভিজিট করে চলে আসবে। তো যাই হোক, আসলে অনেকে এসে এভাবে আমাকে কমেন্ট করেন, এতে করে চ্যানেলের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায়। নতুন আপুদের উদ্দেশ্যে অনেক কথা বলে ফেললাম, আর বাকিগুলো ইউটিউবের অনেকগুলো রুলস আছে। আপনারা ইউটিউবে এ ধরনের অনেক ভিডিও আছে, কিভাবে ভিডিওতে কি করতে হয়, নতুন চ্যানেল খোলার পর কি করতে হয় না করতে হয়, সেগুলো দেখে শিখে নেবেন। আমি কিন্তু কথা বলতে এইদিকে কিন্তু মাংসটা আজকে অফ ক্যামেরাতে বসিয়ে দিয়েছি। আজকে দুপুরের জন্য আমি পোলাও রান্না করব, সেই সাথে গরুর মাংস রান্না করব। এর মধ্যে জবা আবার বলতেছিল আমি যেন একটু পায়েস রান্না করি। তো আমি যে ভিডিওটা করেছি, এর আগে যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমি বলেছিলাম যে আজকে ঘরের কাজ করতে রান্না করতে পারিনি। সত্যি কথা বলতে সেদিন আমি একটানা ২ রুমেরই কাজ করেছি। সেই সাথে রান্নাগুলো করেছি। যদিও গত ভিডিওতে এই রান্নাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো আমি কিন্তু ২ চুলাতে রান্না করে নিচ্ছি। এক চুলাতে আমি পায়েস বসিয়ে দিয়েছি, আরেক চুলাতে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। আর আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। তো একটা আম কেটে নিলাম। এখন এই তো আমটা খেয়ে নিব। সেই সাথে জুইকেও দিয়ে দিব যে আমটা খেয়ে নাও। আমি কিন্তু এপাশ থেকে অফ ক্যামেরাতে চাদরটা বিছিয়ে নিয়েছি। এই চাদরটা এত কালারফুল একটা চাদর, এটা বিছানোর পর আমার চোখে কেমন যেন একটা ধাঁধা লেগে যায়। তো যাই হোক, চাদরটা বিছিয়ে পাপোশটাও বিছিয়ে দিলাম। অফ ক্যামেরাতে ঘরটা যেহেতু মুছে নিয়েছি, এই ফুলগুলো আমি ধুয়ে দিয়েছি। দেখলাম যে ফুলগুলো শুকিয়েছে কিনা, শুকালে হয়তো জায়গা মতো এখনই রেখে দিতাম। তো এই যে রান্না করে এসে দেখলাম মাংস হয়ে গিয়েছে। এখন আমি একটু গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া এই ২ টাই আমি দিয়ে দেব। আমি মাংস রান্নার মধ্যে কখনো আস্ত মসলা আর কি ব্যবহার করি না। সবসময় আমার হাতে বানানো মশলাটাই কিন্তু আমি ব্যবহার করে থাকি। তো এখন একজন আপুর কমেন্ট পড়ি। মাহফুজুল হক আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আমি ভালো আছি। আমার ছেলে অনেক খুশি হয়েছে তার কথা বলাতে। এখন আমার মেয়ের কথাটা একটু বলেন। ও আপনার ঘর গুছানো অনেক পছন্দ করে। ছেলের নাম আবরার আর আমার মেয়ের নাম নাজিফা। আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আপনার ভিডিওর কথা কাজ সব আমার অনেক ভালো লাগে। আপনি অনেক ভালো। আপনার মেয়েদের জন্য অনেক ভালোবাসা। তো এই তো নাজিফা মামুনি, আজকে আমি সংসারের কাজকর্ম নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা রাখছি আজকের ভিডিওটি তোমার কাছে অনেক ভালো লাগবে। আর এই তো তোমার জন্য, আর এই তো তোমার ছোট্ট ভাইয়াটার জন্য মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইলো। আপু তার সাথে তোমাকেও অনেক ভালোবাসা জানাচ্ছি যে আমার কথা এবং কাজ তোমাদের সবার কাছে অনেক ভালো লাগে। তো এদিক থেকে আমি কিন্তু পোলাওটা বসিয়ে দিচ্ছি। আমি পোলাও রান্না করার সময় আমি পেঁয়াজটা কিন্তু অতিরিক্ত ভাজি না। অতিরিক্ত ভাজলে কিন্তু পোলাওর রঙটা একটু লালচে হয়ে যায়। তো আমি পেঁয়াজটা সাদা থাকা অবস্থাতেই আর কি চালটা দিয়ে দেই। চালটাও আমি অনেক আগে ধুয়ে রেখেছিলাম। পোলাও রান্না করার আগে চালটা যদি অনেক আগে ধুয়ে রাখা যায়, আর চালটা রান্না করার সময় যদি অনেকটা টাইম নিয়ে আর কি চালটা ভেজে নেওয়া যায়, তাহলে সেই পোলাওটা খেতেও কিন্তু অনেক মজা হয়, আর পোলাওটা কিন্তু অনেক ঝরঝরে হয়ে থাকে। তো এদিক থেকে আমি গরম পানিটা বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই কেটলির মধ্যে। তো এখন আমি গরম পানি দিয়ে দিলাম, আর আজকে আমি পোলাও রান্নার মধ্যে একটু গুঁড়ো দুধ ব্যবহার করব, তার সাথে একটু ঘিও ব্যবহার করব। আর এই তো এখন একটু টেস্টিং সল্টও দিয়ে দিচ্ছি। টেস্টিং সল্ট দিলে কিন্তু পোলাও থেকে অন্যরকম একটা স্বাদ আসে। যাই হোক, রান্নাবান্না করি। তো বেডরুম গোছানো থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আজকের ভিডিওটি আমি রেখেছি। একদম একদিনে আজকে অনেকগুলো কাজ কিন্তু করে নিয়েছি।
তো এদিক থেকে এমডি সাগর আইডি থেকে এই আপুটা কমেন্ট করেছে। আপুর নাম হচ্ছে আইরিন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক ধন্যবাদ আপু আমার কমেন্টটা পড়ার জন্য। সেদিন আমার নামটা বলা হয়নি, আমার নাম আইরিন, আমার ছেলের নাম আব্দুর রহমান। আপু বাসা বদলাবো, তাই আপনার ভিডিও ঠিকমতো দেখতে পারছি না, কিছু মনে করবেন না প্লিজ। তো না আপু, আমি কিছুই মনে করিনি। আসলে ব্যস্ততা তো সবার মধ্যেই আছে, তারপরেও যে আপনি বাসা পাল্টাবেন, এর মধ্য থেকেও যে আপু আপনি আমার ভিডিওটা দেখেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে লাইফস্টাইল ব্লগগুলো অনেকেই দেখতে পছন্দ করেন, আবার অনেকের কাছে দেখতে একঘেয়েমি লাগে যে প্রতিদিনের কাজকর্ম, রান্না বান্না, ঘর গোছানো, এগুলো কি দেখায় বা কি দেখায়। আসলে যারা কাজ দেখতে পছন্দ করে, দেখবেন যে অলস প্রকৃতির কিছু মানুষও আছে যাদের কাজের মধ্যে খুব অলসতা থাকে, তারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো দেখলে অলসতা কাটিয়ে দেখা যায় তারাও কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতে দেখতে কাজে লেগে যায়। তো আসলে তখন তারা যখন এভাবে কমেন্ট করে, সেই কমেন্টগুলো পড়ার পর আমাদের কাছে কিন্তু সত্যি অনেক ভালো লাগে। তো আসলে আমি যখন কাজে একবার হাত দিই, আমার মধ্যে কোনো অলসতা কাজ করে না। তো এদিকে দেখেন, এই যে চালের প্যাকেটটা যে আমি কত মাস আগে এনেছি, সেই কোরবানি ঈদের আগে এনেছি। তো এর মধ্যে আমি এটা দিয়ে কিছু পিঠা তৈরি করব করে আর করাই হয় নাই। তো আজকে ভাবলাম যে না, আজকে বিকেলবেলা আমি যেহেতু গরুর মাংস রান্না করেছি, আমার পছন্দের পিঠাটাই আমি বানাবো। আর এদিক থেকে আমি এই যে চালের গুঁড়াটা ঢেলে নিলাম। এই ফার্স্ট টাইম আমি কেনা চালের গুঁড়ি নিয়ে আসলাম। তো আমি আসলে একটু ভয়ে ছিলাম যে চালের গুঁড়িটা দিয়ে পিঠা কেমন না কেমন হবে। তো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিব। আধুনিকতার ছোঁয়াতে আমরা কিন্তু আসলে অনেক কঠিন কাজ থেকে বেঁচে গিয়েছি। এখন যদি রেডিমেড চালের গুঁড়িটা আমি বাজার থেকে কিনে না নিয়ে আসতাম, আমার পছন্দের জিনিসটা খেতে গেলে আমাকে কিন্তু এখন চাল ভেজাতে হতো, চাল বাটতে হতো কষ্ট করে। এরপর কিন্তু আমার পছন্দের পিঠাটা তৈরি করতে হতো। তো যাই হোক, আমি খুব সুন্দর করে ব্যাটারটা রেডি করে নিয়েছি। আসলে এত আধুনিকতার ছোঁয়াতে আমরা সত্যি কথা অনেকটা এখন আরাম করতে পারছি। কিন্তু এত আধুনিকতার ছোঁয়াতেও কিছু মানুষ আছে, দেখবেন যে অলসতার কারণে তাদের ঘরের কাজগুলো করতেই কেমন যেন আলসেমি লাগে। আসলে কি আর বলবো, যে আমার মধ্যে আসলে ওই ধরনের অলসতা কখনো কাজ করে না বা করবেও না। আমি খুব কাজ পাগল একজন মানুষ। যখন কাজে একবার লেগে যাই, তখন অলসতা আমার কাছ থেকে মনে হয় ১০ হাত দূরে থাকে। আর অলসতা কী জিনিস, সেটা আমি কখনো আমার বিয়ের পর আমি টেরই পাইনি। এই যে দেখেন, কতদিন আগে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এখনও মাশাআল্লাহ পেঁয়াজগুলো বেশ মচমচে আছে। তো সেই পেঁয়াজ বেরেস্তাটাই এখন আমি দিয়ে দিলাম। আসলে ঘরের এত কাজ করেছি, সেই সাথে জুঁইও আমাকে কিছুটা হেল্প করেছে। এখন যদি মেয়েদের পছন্দের মতো একটু রান্না করে না খাওয়াই, তাহলে দেখতে কেমন লাগে বলেন তো? তো আমি পায়েসটাও রান্না করে নিয়েছি। বড় মেয়ের অনেক দিন থেকে আবদার ছিল যে পায়েস যেন রান্না করে দেই। আজ কাল পরশু করতে আজকে পায়েসটা রান্নাই করলাম। সেই সাথে এই যে পোলাও রান্না করেছি, আর এই যে গরুর মাংস, তার সাথে সালাদ। এটা ছিল আজকের দুপুরের খানাদানা। আসলে অনেক কাজের মধ্যে এই রান্নাগুলোই আমার কাছে মনে হয় খুব সহজ। যেদিন বাসায় খুব কাজ থাকে, সেদিন শর্টকাটে মাংস রান্না, পোলাও রান্না খুব দ্রুত কিন্তু আমার কাছে মনে হয় যে হয়ে যায়। মাছ-মাংস রান্না করতে, মাছের ভেজাল করতে গেলে সবজি কাটো, মাছ ভাজো, মাছ ধোও, অনেক একটা ঝামেলা। এর মধ্যে দেখলাম বাইরের আকাশে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিটা দেখে তো মনটা অনেক ভালো হয়ে গেল। তো আকাশে যখন মেঘ দেখি, দেখতে ভালোই লাগে। তবে মেঘের মধ্যে যখন আবার খুব ভ্যাপসা একটা গরম পড়ে, তখন কিন্তু আর ভালো লাগে না। তো আমি বাইরে হাতটা একটু ভিজাচ্ছিলাম। বাইরে হাতটা ভিজানোর পর আমার কাছে অনেক ভালো লাগছিল। তো তারপরে আবার বিকেলবেলা আমি ক্যামেরাটা অন করি। এই যে টাওয়ালটা আমি আবার জায়গা মতো রেখে দিলাম। আর এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো শুকিয়ে গিয়েছে, এগুলো এখন আবার যার জায়গা মতো রেখে দিব।
সংসারের কাজ যদি একবার আপনি ভালোবাসা দিয়ে করেন না, দেখবেন যে সেই কাজে কোনো ক্লান্তি আসে না, কোনো পরিশ্রম আসে না। আপনি যদি দেখা যায় যে কাজ পাগল মানুষ যদি না হন, আপনি যদি অলস প্রকৃতির মানুষ হন, তাহলে দেখা যাবে যে কোনো কাজই না আপনার আসলে করতে ইচ্ছে করবে না বা করতে ভালো লাগবে না। তো সত্যি কথা বলতে যে আমি বলব যে যারা কাজ পাগল মানুষ, যে সকল আপুরা কাজ করতে পছন্দ করেন, কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখবেন। দেখবেন যে অনেক কিছু থেকে নিজেকে ভালো রাখতে পারবেন। আসলে একেকজনের মন মানসিকতা একরকম হয়ে থাকে। সবাই যে কাজের মধ্যে আনন্দ খুঁজে পায় সেটাও আবার না। কেউ আছে যে সারাদিন দেখবেন একদম একবেলা রান্না করে খাচ্ছে আর পরের অর্ধেক বেলা মোবাইল টিপে সময় কাটাচ্ছে। আসলে আমি মনে করি ওটা না করে আপনি যদি চান, আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, তাহলে আপনিও চাইলে দেখা যায় যেকোনো একটা কাজ অনলাইনে শুরু করে দিতে পারেন। তো এই যে ঘর গুছানো, ঘর মোছা বা তারপরে কাপড়-চোপড় গুছানো, এই ভিডিওগুলো দেখে যে আমার আপুরা এত সুন্দর কমেন্ট করেন, তখন আমার কাছে সত্যিই খুব ভালো লাগে। আবার অনেক আপুরা এই ভিডিওগুলো দেখার পর নিজেরাই একটা চ্যানেল খুলে ফেলেছেন বা কাজ করা শুরু করে দিয়েছেন। যখন আবার এই ধরনের কমেন্টগুলো পাই, তখনও কিন্তু নিজেদের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো যাই হোক, দেখেন কথা বলতে কতগুলো কাজ করে নিলাম। সব কাপড়-চোপড় গুছিয়ে নেওয়া শেষ। আলমিরাতে এখন এই তো কাপড়গুলো আমি আবার তুলে রাখছি। এগুলো ছিল বেডশিট। তো ২ টা বেডশিটই যেহেতু ধোয়া হয়ে গিয়েছে, এগুলো আবার আলমিরাতে জায়গা মতো আমি রেখে দিলাম। পরার কাপড়-চোপড়গুলো আমি ওয়ারড্রপে রেখে দিয়েছি। আর এখন বিছানাটা একটু ঝেড়ে নিয়েছি। বিকেলবেলার কাজগুলো আমি এখনই করে ফেলবো। তো বিছানাটা ঝেড়ে অফ ক্যামেরাতে আমি ঘরটাও কিন্তু খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। বিকেলবেলার এই কাজগুলো করার পরেও কিন্তু দেখবেন যে অনেকটা ঘরের একটা সৌন্দর্যই অন্যরকম। দুপুরের দিকের কাজগুলো একরকম থাকে, বিকেলের দিকের কাজগুলো একটু হালকা পাতলা থাকে। তো দেখেন, হাত দিয়ে আর ছিটা পিঠা বানালাম না। কারণ হাত দিয়ে ছিটা পিঠা বানাতে গেলে না একদম পুরো রান্নাঘরের অবস্থা খারাপ হয়ে যাবে। চুলারও ১২ টা বাজবে, আবার চারপাশে একদম মেখে ছেঁকে অবস্থা খারাপ। তো এই পদ্ধতিতে আমি বানাচ্ছি। ১ম পিঠাটা যদিও একটু খারাপ হয়েছে, তো এটা কোনো ব্যাপার না। আসলে অনেকদিন বানাই না তো এভাবে বোতলের মুখা দিয়ে এইভাবে পিঠা। তো আজকে যেহেতু বানাচ্ছি, ১ম পিঠাটা একটু খারাপ হয়েছে, ২য় পিঠাটা ইনশাআল্লাহ ভালো হবে, তারপরের পিঠাটা আরও ভালো হবে। তো আমি এক করে সবগুলো পিঠা এই তো বানিয়ে নিচ্ছি। আর এটা দিয়ে আমি মাংস নাড়াচাড়া করেছিলাম, তো খুন্তিটা আর ধোয়া হয়নি। তো দেখলাম যে খুন্তিটা আবার ঠিকঠাক ভালো আছে কিনা, না এটার মধ্যে কোনো ময়লা আবার লেগে আছে। তো আমি সেই খুন্তিটাই আরকি ব্যবহার করলাম। আর পিঠাটা দেখেন খুব সুন্দর কিন্তু হয়ে গিয়েছে। এই ফার্স্ট টাইম আমি কেনা চালের গুঁড়ি দিয়ে যে পিঠা বানালাম। বিশ্বাস করবেন না, আমি খাওয়ার পরে যেহেতু ভয়েস ওভার করছি, এটা নতুন করে আমাকে চালের গুঁড়িটা বাটতে হয়নি। এত মিহি ছিল চালের গুঁড়িটা, আর পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। আর বানানোর পর অনেক টাইম কিন্তু সফট ছিল। তো পিঠাটা বানানোর পর আমার নিজের কাছে অনেকটা আনন্দ লাগছিল যে যাই হোক, এখন থেকে আর কষ্ট করে চাল বেটে তারপরে আর পিঠা বানাতে হবে না। ভাতের চালটা আমি দেখেছি যে ভিজিয়ে রেখে তারপরে মিল থেকে ভাঙিয়ে এনে এরপর কিন্তু চালটাকে আবার একটা বাটা দিয়ে নিতে হয়, না হলে পিঠাগুলো সুন্দর হয় না। আমার প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর হয়েছে সেটা দেখে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে প্রায় ১০ টার মতো পিঠা হয়েছিল। তো আমাদের সবার কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে বিকেলের নাস্তাটা হয়ে গিয়েছে। তো এটা ছিল লাস্ট পিঠা। এটাকে আমি অনেকটা ঘন করে দিয়েছিলাম। তো আম আজকে আমার এত ভালো লেগেছিল। তো এর মধ্যে জবাকে আবার বললাম যে, "পিঠা রেডি হয়ে গিয়েছে। তো হাত-মুখ ধুয়ে রেডি হও। এখন আমরা সবাই একসাথে বসে নাস্তা করব।" তো এর মধ্যে জুই যেহেতু আবার প্রাইভেট চলে আরকি পড়তে বসে গিয়েছে। আম আর ওইদিক থেকে জবাও আবার বই খাতা নিয়ে বসে পড়বে। তো এ কারণে জবা আর আমরা মা-মেয়ে একসাথে বসে নাস্তাটা করব। আর জুই প্রাইভেট পড়ে এসে এরপর আরকি ও নাস্তাটা করবে। তো যাই হোক, মাশাআল্লাহ কষ্ট ছাড়াই পিঠাটা বানিয়ে নিলাম। চুলাও নষ্ট হলো না, আর চারপাশটাও নষ্ট হলো না। তো এখানে আমি গরুর মাংস আর পিঠা নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি আমার মাকে ফোন দিয়ে বলতেছিলাম যে, "মা দেখো, চালের গুঁড়িটা দিয়ে আমি কত সুন্দর পিঠা বানিয়েছি।" তো মা আরকি দেখে হাসতেছিল। আর সে আরকি বলতেছিল যেন ওর বাবার জন্য এখান থেকে আমি পিঠা রেখে দেই।
তো যাই হোক, আসলে আমি যখনই যা কিছু খাই না কেন, আমার মা সবসময় বলবে যে আমি ওর বাবার জন্য এটা রেখেছি কিনা, রেখে তারপরে পিঠাগুলো বা যেকোনো ভালো খাবারই হোক খাচ্ছি কিনা। তো এটা বলারও একটা কারণ আছে, সেটা আর আপনাদের সাথে শেয়ার না করি। তো দেখতে, দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও প্রতিটা আপু ভাইয়াদের জন্য মন থেকে অনেক, অনেক দোয়া রাখছি। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।